একটি মেয়ের বিয়ে হয় একটি ছেলের সাথে, কিন্তু সেই মেয়েটি প্রথম দিন থেকেই লক্ষ্য করে যে তার স্বামী তাকে ভালোবাসে না, সময় দেয় না, এমনকি তার কাছেও আসে না। কিন্তু হঠাৎ সে জানতে পারে যে সে প্রেগনেন্ট। সবাই খুশি হলেও মেয়েটি এই ভেবে অস্থির যে সে প্রেগনেন্ট হলো কিভাবে, আর কেই বা এই সন্তানের বাবা। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই মুভিতে 4টি গল্প আছে যা একে অপরের সাথে জড়িত, তাই শেষের টুইস্ট না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না এই গল্পের মূল রহস্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দুর্দান্ত একটি তামিল মুভির গল্প শুনে আসা যাক। গল্পের শুরুতেই আমরা রাঙ্গরাজ নামের এক ব্যক্তি সম্পর্কে জানতে পারি, যার অনেকগুলো আম গাছ রয়েছে। সে যেখানে এই আম গাছগুলো লাগিয়েছে তার কাছ দিয়েই একটি রাস্তা চলে গেছে, আর কিছু দূরে একটি স্কুলও রয়েছে। স্কুলের বেশিরভাগ ছাত্রদেরই তার এই সুস্বাদু আমগুলোর উপর নজর ছিল। এই ছাত্রদের মধ্যে একজন হলো সুদর্শন, যে কাছের একটি বস্তি এলাকায় থাকে। প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে সে রাঙ্গরাজের আমগুলোর দিকে লোভে দৃষ্টিতে তাকাতো। যদিও রাঙ্গরাজ সবাইকে স্পষ্টভাবে বলে দিয়েছিল কেউ আমার আম ছুবে না, কিন্তু বন্ধুরা, বাচ্চারা তো বাচ্চাই। একদিন সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে সুদর্শন একটি আম দেখতে পায়। চারপাশে না তাকিয়েই সে আম পাড়ার জন্য গাছে উঠে পড়ে। ঠিক তখনই রাঙ্গরাজ তাকে দেখে ফেলে। সে এতটাই রেগে যায় যে নিজেকে সামলাতে না পেরে তার বন্দুক বের করে ফেলে। সে সরাসরি সুদর্শনের উপর গুলি চালিয়ে দেয়। গুলি সুদর্শনের দেহ ভেদ করে বেরিয়ে যায়, আর সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে অফিসার ঈশ্বরী যখন এই মামলার তদন্ত শুরু করে, তখন তারা হত্যার অস্ত্র বা গুলি খুঁজে পায় না, কারণ গুলি সুদর্শনের শরীর ভেদ করে বাইরে চলে গিয়েছিল। এতে করে হত্যার প্রমাণ পাওয়া কঠিন হয়ে যায়। ধীরে ধীরে এই ঘটনা নিউজ চ্যানেলেও ছড়িয়ে পড়ে, যা দেখে রাঙ্গরাজ আতঙ্কিত হয়ে পড়ে। তারও বুঝতে আর বাকি থাকে না যে সে একটি মারাত্মক ভুল করে ফেলেছে। ধরা পড়ার ভয়ে সে দ্রুত সেই বন্দুকটি কাছের এক নদীতে ফেলে দেয়। কিন্তু বন্ধুরা, বন্দুকটি সরাসরি পানিতে পড়ার বদলে একটি ককশিটের বক্সের উপর পড়ে, এবং বক্সটি ভেসে ভেসে এগিয়ে গিয়ে এক জায়গায় আটকে যায়। সেখানে একজন লোক এসে বন্দুকটি তুলে নেয় এবং নিজের কাছে রেখে দেয়। তবে কে সেই ব্যক্তি, এই রহস্য তখনও প্রকাশ করা হয় না। ঠিক এখান থেকেই আমাদের আসল গল্প শুরু হয়। এখন আমরা মাধবী নামের এক মেয়েকে দেখি, যার সম্প্রতি বিয়ে হয়েছে। তার স্বামীর নাম অরবিন্দ। আজ তাদের ফার্স্ট নাইট, আর মাধবী এতে দারুণ খুশি। এদিকে মাধবীর বাড়িতে সম্পত নামের এক চাকরও রয়েছে, যে মাধবীর দিকে কুনজরে তাকাচ্ছিল। লুকিয়ে লুকিয়ে সে মাধবীকে দেখছে, যা মাধবী টের পেলেও ততটা গুরুত্ব দেয় না। এরপর সে নিজের রুমে চলে যায় এবং লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অরবিন্দ রুমে আসে এবং তারা একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়। এবার আমরা সাবিত্রী নামের একজনের গল্প দেখি, যে ময়লা আবর্জনা পরিষ্কার করত। তার একটি মেয়ে আছে আরতি, যে ট্রান্সজেন্ডার, এবং সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। আরতিকে ডাক্তার বানানোর জন্য সাবিত্রী দিনরাত কঠোর পরিশ্রম করছে। সে মূর্তি নামের এক লোকের কাছ থেকে 80,000 টাকা লোন নিয়েছে, কিন্তু মূর্তি কোনো ভালো মানুষ নয়। সে নিজের টাকা ফেরত পেতে যে কোনো কিছু করতে পারে। সাবিত্রীও জানে মূর্তির চরিত্র কেমন, তাই সে প্রতিনিয়ত আতঙ্কে থাকে যে সে কি করবে। টাকা ফেরত দেওয়ার তার কোনো উপায় নেই, যে কোনো সময় সে তাদের ক্ষতি করতে পারে। এই ভয় তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। অন্যদিকে আমরা রাজা নামে এক ব্যক্তির গল্প দেখি। তার স্ত্রী রেচেল বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছে। এখন তার অবস্থা এতটাই খারাপ যে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতেই হবে, না হলে সে বাঁচবে না। সে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে। ডাক্তার তাকে বলেন তার স্ত্রীর জন্য একটি কিডনি ডোনার পাওয়া গেছে, কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কমপক্ষে 15 লক্ষ টাকা লাগবে। এই কথা শুনে রাজা গভীর দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ 15 লক্ষ টাকা জোগাড় করা কোনো চারটেখানি কথা না। তার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো এই টাকা আগামীকালই জমা দিতে হবে। রাজা মন খারাপ করে রেচেলের কাছে ফিরে যায়। তাকে দেখে রেচেল বুঝতে পারে যে টাকার সমস্যা হচ্ছে, তাই সে বলে, তুমি একবার আমার পরিবারের সঙ্গে কথা বলো, ওরা নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু রাজা সরাসরি বলে, না, ওরা আমাদের সাহায্য করবে না। রাজা জানে এটা বলার পেছনে একটা কারণ আছে। সে এর আগেও তার সব আত্মীয়দের কাছে টাকা চেয়েছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করেনি। এতে সে খুব
হতাশ হয়ে পড়ে। এরপর আমরা জানতে পারি যে রাজা ও রেচেল নিজেদের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। আসলে তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু রেচেলের বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। যখন তিনি বুঝতে পারেন যে রেচেল যে কোনো উপায়ে রাজাকে বিয়ে করবেই, তখন তিনি রেচেলকে বাড়ি থেকে বের করে দেন। সেই ঘটনার পর থেকেই রেচেলের পরিবারের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এর মাঝখানেই আমরা অনিতা নামের এক মেয়ের গল্প দেখি। অনিতা এক ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটি অন্য জাতের। এই কারণেই অনিতার বাবা কখনোই এই বিয়েতে রাজি নন। অনিতা নিজের বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো তার বাবা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং ছেলেটিকে ভুলে যেতে বলে। এরপর যখন অনিতার বাবা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন তার ছেলের ফোন আসে এবং সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করে। অনিতার ভাই তার বাবাকে ফোন করে জানায় যে, বাবা, অনিতা আমাদের সবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ম্যারেজ কোর্টে বসে আছে। তারা এখনই কোর্ট ম্যারেজ করতে যাচ্ছে। এই কথা শুনেই অনিতার বাবা রেগে পাগল হয়ে যান। তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে ম্যারেজ কোর্টে যাওয়ার নির্দেশ দেন এবং নিজেও দ্রুত গাড়ি চালিয়ে কোর্টের দিকে রওনা হন। কিন্তু রাস্তায় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তিনি এত জোরে গাড়ি চালাতে থাকেন যে হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সজোরে ধাক্কা মারে কার্তিক নামের এক ছেলেকে, যে তখন বাইক চালিয়ে কোথাও যাচ্ছিল। ভাগ্য ভালো, কার্তিক তেমন গুরুতর আহত হয় না, তবে দুর্ঘটনার কারণে তার বাইক নষ্ট হয়ে যায় এবং সে যেখানে যাচ্ছিল সেখানে আর যেতে পারে না। অনিতার বাবা খুব অনুতপ্ত বোধ করেন। তিনি না জেনে একজন নিরপরাধ ব্যক্তিকে আঘাত করে ফেলেছেন। তখনই কার্তিক বলে, আঙ্কেল, আপনি কি আমাকে ম্যারেজ কোর্ট পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? অনিতার বাবা রাজি হয়ে যান। এরপর কার্তিকই গাড়ি চালানো শুরু করে আর দুজনে একসঙ্গে ম্যারেজ কোর্টের দিকে রওনা দেয়। পথে তাদের কথোপকথন হয়। অনিতার বাবা জানতে চান, তুমি ম্যারেজ কোর্টে কেন যাচ্ছ? এই প্রশ্নের উত্তরে কার্তিক বলে, আজ আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছি। তার পরিবার আমাদের বিয়ের বিরুদ্ধে, তাই আমরা কোর্ট ম্যারেজ করছি। এই কথা শোনার পর অনিতার বাবা আরো রেগে যান। আজকালকার ছেলে মেয়েদের কোনো শিষ্টাচার নেই, তারা পরিবারকে কিছুই মনে করে না, যখন যা খুশি তাই করে। সংস্কৃতি, ঐতিহ্য, এই শব্দগুলোর কি আর কোনো মূল্য নেই? এই কথাগুলো শুনে কার্তিক খুব অবাক হয়। এই আঙ্কেলের মানসিকতা তো একদমই অন্যরকম। কার্তিক ও অনিতার বাবার মধ্যে তর্ক আরো তীব্র হয়ে ওঠে। ঠিক তখনই অনিতার ভাই ফোন করে জানায়, পাপা, আমি ম্যারেজ কোর্টে পৌঁছে গেছি, কিন্তু এখনো অনিতার বয়ফ্রেন্ড এখানে আসেনি। এই কথা শুনে অনিতার বাবা বলে, তুমি ওখানেই থাকো, চারপাশে ভালো করে নজর রাখো, আমার আসার আগে কিছু করো না। আমি জানতে চাই আমার মেয়ের প্রেমিক যে ছেলেটি, সেই ছেলেটি আসলে কে। এই কথা শেষ হতেই ফোন কেটে গেলেও কার্তিক আর অনিতার বাবার তর্ক থামে না। অন্যদিকে আমরা সাবিত্রীর কাহিনী দেখি। সাবিত্রী এখনো মূর্তির টাকা ফেরত দেওয়ার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এই কারণে সে সাহায্য চায় তার বন্ধু যজ্ঞুর কাছে। যজ্ঞু একসময় মূর্তির জন্য কাজ করত, তাই সে জানে মূর্তি কতটা ভয়ঙ্কর লোক। দুজন মিলে অনেক চেষ্টা করলেও কোথাও টাকা জোগাড় করতে পারে না। এমন সময় সাবিত্রী একটি বন্দুক খুঁজে পায়। সেই বন্দুকটি যজ্ঞুর কাছে নিয়ে আসে এবং বলে, এই বন্দুকটা বিক্রি করতে আমাকে সাহায্য করো, এই টাকায় আমি মূর্তির ঋণ শোধ করব। কিন্তু বন্দুক বিক্রি করা মোটেও সহজ নয়। এরপর যজ্ঞ সাবিত্রীর হাতে 40,000 টাকা দিয়ে বলে, এই টাকা নিয়ে এখনই মূর্তিকে দিয়ে আসো, বাকিটা পরে ম্যানেজ করব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মূর্তির টাকার জন্য এতই নিচে নেমে যায় যে সে সাবিত্রীকে শাস্তি দিতে তার মেয়ে আরতিকে যৌন নির্যাতন করে। এটা জানার পর সাবিত্রী পুরোপুরি ভেঙে পড়ে। আমার জন্যই আমার মেয়ের এই অবস্থা হলো। এদিকে আমরা রাজার কাহিনীতে দেখি, রাজা টাকার জোগাড় করতে রেচেলের বাবার কাছে যায়। স্যার, আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য টাকা দরকার, প্লিজ সাহায্য করুন। কিন্তু রেচেলের বাবা একদম স্পষ্টভাবে সাহায্য করতে অস্বীকার করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে রাজা তার কাজিনের কাছেও টাকা চাইতে বাধ্য হয়, যেখানে সে খুব কষ্টে কিছু টাকা জোগাড় করতে পারে। কিন্তু তার কাজিনের স্ত্রী কৌশলে রাজার অটোরিকশা নিজের কাছে রেখে দেয়। এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে দুঃসময়ে মানুষ কেবল নিজের লাভটাই দেখে, এমনকি হোক সে তার আপন আত্মীয়। রাজা বুঝতে পারে এই টাকায় আমার স্ত্রীকে বাঁচানো সম্ভব নয়, তাই সে অন্যায় পথ বেছে নিতে প্রস্তুত হয়। সে তার পুরনো বসের কাছে সাহায্য চায়, যিনি অবৈধ কাজের সঙ্গে জড়িত। বস তাকে টাকা দিতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় একটি খুন করতে হবে কিরণ নামের এক সোশ্যাল ওয়ার্কারকে। রাজা খুন করতে রাজি হয়। সে বসের কাছ থেকে একটি বন্দুক নিয়ে কিরণকে অনুসরণ করতে থাকে। অবশেষে সে কিরণকে হত্যা করে। এখান থেকে সোজা আমরা আবার মাধবীর কাহিনীতে চলে আসি।
পূর্বের 3টি কাহিনীর মতোই মাধবীর জীবনেও এক বড় ধাক্কা আসে। সে তার স্বামী অরবিন্দের ভালোবাসা পাচ্ছে না। যে ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে থাকা দরকার, সেই আদর ভালোবাসা সে পাচ্ছে না তার স্বামী থেকে। মাধবী ক্রমেই ভেতরে ভেতরে বিষণ্ণ হয়ে পড়তে থাকে। মাধবী আশা করেছিল অন্তত শারীরিক ঘনিষ্ঠতা তাদের সম্পর্কের উষ্ণতা বাড়াবে। তারা একসঙ্গে রাত কাটিয়েছে অনেকবার, কিন্তু দিনের বেলা অরবিন্দ তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে। মাধবী এতে ক্রমশ হতাশায় ডুবে যায়। 1 মাস পর সে জানতে পারে যে সে গর্ভবতী। তবে আশ্চর্যের বিষয় হলো সে এতে খুশি নয়। এক রাতে মাধবী খেয়াল করে অরবিন্দ বিছানায় নেই। সে তাকে খুঁজতে গিয়ে নিচতলায় যায়। সেখানে অরবিন্দ এবং তাদের গৃহকর্মী সম্পদকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে মাধবী হতভম্ব হয়ে যায়। তাহলে সত্যটা কি? অরবিন্দ ও সম্পদ সমকামী? তারা এই সম্পর্কে জড়িত ছিল, কিন্তু অরবিন্দ মাধবীকে কিছুই জানায়নি। অরবিন্দ মাধবীর সামনে লজ্জিত হয়ে যায়। সে বেরিয়ে এসে সরাসরি বলে, আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারি না। এখন প্রশ্ন হলো, তাহলে মাধবী গর্ভবতী হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ভাবতে থাকে মাধবী নিজেও। খুব শীঘ্রই সত্য সামনে আসবে, যা সবাইকে হতবাক করে দেবে। আমরা 4টি গল্পের শুরু জানলাম, এরপর কিভাবে তারা এগুলো সেটাও দেখলাম। এবার আমরা 4টি গল্পের চূড়ান্ত পরিণতি জানব। বিশ্বাস করুন, শেষটা আপনি কল্পনাও করতে পারবেন না। ফিরে আসি কার্তিক ও অনিতার বাবার কথোপকথনে। তাদের মধ্যকার উত্তপ্ত তর্ক কিছুটা শান্ত হয়। এবার কার্তিক তার ভালোবাসার গল্প বলতে শুরু করে। সে অনিতার বাবাকে জানায় কিভাবে সে প্রথম তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছিল, কিভাবে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিভাবে বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয়। এসব শুনে অনিতার বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কার্তিক যখন তার ও তার প্রেমিকার সম্পর্কে ছোট ছোট মুহূর্তগুলো বর্ণনা করতে থাকে, ততই অনিতার বাবা ক্রোধে ফেটে পড়তে থাকেন। অনিতার বাবা হঠাৎ বুঝতে পারেন যে কার্তিকই সেই ছেলেটি যার সাথে অনিতা কোর্টে গিয়ে বিয়ে করতে চলেছে। এটা বোঝার পর তিনি ক্রোধে অন্ধ হয়ে যান। কার্তিক তখনও নিজের প্রেমের গল্পই বলে যাচ্ছিল। হঠাৎ সে বলে, আমার প্রেমিকা 3 মাসের গর্ভবতী। এটা শোনার পর অনিতার বাবা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি গাড়িতে থাকায় একটি পিস্তল বের করে কার্তিককে সরাসরি গুলি করে হত্যা করেন। পিস্তল কোথা থেকে এলো? এই পিস্তল তো অনিতার বাবার কাছে ছিলই না। কয়েক ঘন্টা আগে এটা তার গাড়ির ভেতরে পাওয়া যায়, কিন্তু কিভাবে সেটা সেখানে এলো তিনি কিছুই জানতেন না। এখন এই বন্দুক দিয়েই তিনি একটি খুন করে ফেললেন। এরপর অনিতার বাবা কার্তিকের মৃতদেহ রাস্তায় ফেলে দেন। এরপর দ্রুত কোর্টের দিকে রওনা হন। কোর্টে পৌঁছে তার চোখ কপালে ওঠে। তিনি যা দেখেন তা ছিল পুরোপুরি অবিশ্বাস্য। অনিতা ইতিমধ্যে তার প্রেমিকের সাথে বিয়ে করে ফেলেছে। অর্থাৎ তিনি যাকে অনিতার প্রেমিক ভেবে হত্যা করেছেন, সে আসলে সম্পূর্ণ ভিন্ন একজন। আসলে কার্তিক কারো প্রেমিক ছিল, কিন্তু অনিতার নয়। তিনি ভুল করে এক নির্দোষ ব্যক্তিকে খুন করে ফেলেছেন। এখন তিনি কোর্টে আসা এক মেয়েকে দেখেন। মেয়েটি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, যার নামও কার্তিক। সেই মেয়েটির প্রেমিক আধা ঘন্টা ধরে ফোন ধরছে না। এখন অনিতার বাবা বুঝতে পারেন যে তিনি যাকে হত্যা করেছেন সে ছিল এই মেয়েটির প্রেমিক, অনিতার নয়। এতেই অনিতার বাবা বুঝতে পারেন তিনি ভুল করে এই মেয়েটির হবু স্বামীকে হত্যা করেছেন। এই ঘটনার সাথেই অনিতার গল্প শেষ হয়ে যায়। কিন্তু এখনো এক রহস্য বাকি। গাড়িতে বন্দুক এলো কিভাবে? যদি এই বন্দুক গাড়িতে না থাকতো, তাহলে হয়তো কার্তিক বেঁচে যেত। এর উত্তর পাওয়া যাবে একটু পরেই। এবার দেখি সাবিত্রী ও তার মেয়ের ভয়ানক পরিণতি। তার মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের পর সাবিত্রী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। মেয়েটি এতটাই ভেঙে যায় যে আত্মহত্যা করার কথা ভাবতে থাকে। এটা সহ্য করতে না পেরে সাবিত্রী এমন কিছু করার সিদ্ধান্ত নেয় যা প্রতিটি খারাপ মানুষের সাথে হওয়া উচিত। সে বন্দুক হাতে নেয় এবং তার পুরনো পরিচিত যজ্ঞকে কল করে বলে, আমি মূর্তিকে হত্যা করতে যাচ্ছি, আমার পরে আমার মেয়েকে দেখে রেখো। সাবিত্রী এরপর সোজা মূর্তির কাছে যায় এবং বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে গুলি করে হত্যা করে। মূর্তি তার নৃশংস কাজের উপযুক্ত শাস্তি পায়। এরপর মূর্তির লোকজন প্রতিশোধ নিতে এগিয়ে আসে। ঠিক তখনই যজ্ঞ এসে সাবিত্রীকে বাঁচায়। মূর্তির মৃত্যু হলে তার রাইট হ্যান্ড ম্যান পুরো গ্যাংকে নিয়ন্ত্রণে নিতে চায়। সে আসলে মূর্তিকে কখনোই পছন্দ করত না এবং তার মৃত্যুর অপেক্ষায় ছিল। এখন সে পুরো গ্যাংয়ের নতুন নেতা হতে চায়। গ্যাং মূর্তির মৃতদেহ কাপড়ে মুড়িয়ে নদীতে ফেলে দেয়। এভাবেই সাবিত্রীর গল্পের সমাপ্তি ঘটে। আবার সেই প্রশ্ন, বন্দুক কোথা থেকে এলো? এই বন্দুক কি ছিল অনিতার বাবার গাড়িতে? গল্পের আসল সত্য প্রকাশ পেতে চলেছে। এবার আমরা আবার মাধবীর গল্পে ফিরে আসি। মাধবী জানতে পারে তার স্বামী অরবিন্দ আসলে সমকামী, কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে তার গর্ভের সন্তানের বাবা কে?
অনেকে ভাবতে পারেন সন্তানের বাবা হয়তো তাদের কাজের লোক সাম্পাত, কিন্তু সাম্পাতও সমকামী। তাহলে একমাত্র পুরুষ কে বাকি থাকে? হ্যাঁ বন্ধুরা, মাধবীর শ্বশুর। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রকৃতপক্ষে প্রতিদিন রাতের খাবারের পর মাধবীর শাশুড়ি তার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতেন। এর ফলে মাধবী এক প্রকার অজ্ঞান হয়ে যেত এবং তখন তার শ্বশুর তার সাথে জোরপূর্বক সম্পর্ক করত। অর্থাৎ এই ভয়ানক অপরাধের সাথে তার শাশুড়িও জড়িত ছিল। কিন্তু কেন তারা এমন করলো? কারণ আরভিন যেহেতু সমকামী, সে তাদের পরিবারের বংশবৃদ্ধি করতে পারবে না। তাই তার বাবা মা নিজেরাই এই নৃশংস পরিকল্পনা করে। যখন মাধবী এই সত্য জানতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে হাসপাতালে গিয়ে নিজের গর্ভের সন্তানকে নষ্ট করে দেয়। এই সন্তানের বাবা যে তার শ্বশুর, সেটা জানার পর থেকে সে এই লজ্জা আর সহ্য করতে পারছে না। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে, তখন তার শাশুড়ি ও শ্বশুর তার প্রতি দুঃখ প্রকাশের বদলে উল্টো তাকে দোষারোপ করতে থাকে। তারা বলে, তুমি পরিবারের সম্মান নষ্ট করেছ। ঠিক তখনই মাধবী হঠাৎ লক্ষ্য করে তার পার্সের ভেতরে কোথা থেকে একটি বন্দুক এসে পড়েছে। সে তো আগেই প্রচন্ড রেগেছিল। সে বন্দুক বের করে ঠান্ডা মাথায় নিজের শাশুড়ি ও শ্বশুরকে গুলি করে হত্যা করে। এভাবেই তাদের নোংরা বংশ চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু এই বন্দুক এলো কোথা থেকে? এই বন্দুক কি সেই বন্দুক যা আগে অনিতার বাবার গাড়িতে ছিল? এই রহস্যের আসল উত্তর পেতে হলে আমাদের শেষ গল্পটি দেখতে হবে। গল্পের সবচেয়ে বড় চমক সামনে আসতে চলেছে। এদিকে রাজা খুন করে ফেলেছে, কিন্তু তার বস, যার নির্দেশে সে এই খুন করেছে, সেই বস তাকে টাকা দিতে অস্বীকার করে। যদিও এই খুনের ঘটনায় রাজার এক বন্ধু জড়িত ছিল, কিন্তু রাজার বস তাকে মেরে ফেলে, কারণ সে রাজার বন্ধুকেও টাকা দিতে চায়নি। রাজা বুঝতে পারে যে যদি সে তার স্ত্রীকে বাঁচাতে চায়, তাহলে এখন তার বসকেই হত্যা করতে হবে। এরপর রাজা তার বন্দুক দিয়ে নিজের বসকে গুলি করে হত্যা করে এবং 15 লক্ষ টাকা নিয়ে হাসপাতালে পৌঁছে। হাসপাতালে রাজা 15 লাখ টাকা জমা দেয়, কিন্তু ঠিক তখনই ডাক্তার তাকে জানায় যে মহিলার কিডনি রেচেলের জন্য পাওয়ার কথা ছিল, অর্থাৎ যিনি ছিলেন কিডনি দাতা, তাকে আজ সকালে গুলি করে হত্যা করা হয়েছে। এটা শুনে রাজা বুঝতে পারে যে সে যাকে খুন করেছে সম্ভবত সেই মহিলাই তার স্ত্রীর জন্য কিডনি দান করতে চলেছিলেন। এরপর হাসপাতালের টিভিতে সেই মহিলার হত্যার খবর দেখানো হয়, আর রাজা নিশ্চিত হয়ে যায় যে সেই নিজের স্ত্রীর কিডনি দাতাকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখি যে নতুন কোনো দাতা না পাওয়ার কারণে রেচেলও মারা যায়। আর সবকিছু করার পরও রাজা আর কিছুই করতে পারে না। সে চরম হতাশায় ডুবে যায়। ঠিক তখনই পুলিশ রাজাকে গ্রেফতার করতে হাসপাতালে চলে আসে। পুলিশকে দেখে রাজা বন্দুক তাক করে, কিন্তু প্রতিরক্ষার অফিসাররা তাকে গুলি করে হত্যা করে। রাজার হাত থেকে বন্দুক নিচে পড়ে যায়। কিন্তু হ্যাঁ, এবার আসুন এই বন্দুকের গল্প শুনি। এটাই সেই বন্দুক যা 4টি গল্পের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিভাবে সেটা বলছি। প্রথমে আমরা দেখি যে রঙ্গরাজ সেই বন্দুকটি নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু ককশিটের বক্সের উপর ভেসে ভেসে বন্দুকটি তীরে পৌঁছে যায়, যেখানে একজন সেটি তুলে নেয়। সে আর কেউ নয়, সে ছিল সাবিত্রী। সাবিত্রী সে বন্দুকটি তীর থেকে তুলে নেয়, যার পরে সে এই বন্দুক দিয়ে মূর্তিকে হত্যা করে। এরপর মূর্তির ডান হাত হিসেবে পরিচিত ব্যক্তি খুনের প্রমাণ লুকানোর জন্য সেই বন্দুকটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি র্যান্ডম গাড়ির ভেতরে রেখে দেয়। কিন্তু সেই গাড়িটি আর কারো নয়, বরং ছিল অনিতার বাবার। এই কারণেই অনিতার বাবা জানতেনই না যে তার গাড়িতে বন্দুকটি কোথা থেকে এলো, এবং পরবর্তীতে সেই বন্দুক দিয়ে তিনি কার্তিককে হত্যা করেন। তবে যখন তারা ম্যারেজ কোর্টে পৌঁছান, তখন অনিতার বাবার ড্রাইভার গাড়িটি নিয়ে চলে যায়, আর সেই ড্রাইভার আর কেউ নয়, সে ছিল রাজার বন্ধু। এইভাবেই বন্দুকটি পৌঁছে যায় রাজার কাছে। এরপর নিজের স্ত্রীর কিডনি দাতা এবং নিজের বসকে হত্যা করার পর যখন রাজা হাসপাতালে পৌঁছায়, তখন পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সেই বন্দুকটি র্যান্ডমলি একটি ব্যাগের মধ্যে রেখে দেয়। কিন্তু সেই ব্যাগ ছিল মাধবীর। এই কারণেই মাধবী হঠাৎ করেই তার ব্যাগে বন্দুকটি খুঁজে পায় এবং সেই বন্দুক দিয়ে সে তার শ্বশুর শাশুড়িকে হত্যা করে প্রতিশোধ নেয়। এইভাবেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।